ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। বর্তমান যা পরিস্থিতি তাতে তোমরা সমস্ত সেফটি মেজারগুলো নিয়েই রাস্তায় চলাচল করবে। সবাই ভালো থাকো। ওকে, এর আগে আমরা যে ক্লাসগুলো করেছি নেপোলিয়ন সম্পর্কে, সেখানে নেপোলিয়নের উত্থান, নেপোলিয়নের কিছু আভ্যন্তরীণ বা শাসনতান্ত্রিক কার্যাবলী, এই সমস্ত বিষয়গুলো আলোচনা করেছি। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব তার অন্যতম বিষয় হলো বা অন্যতম দিকটা হলো অর্থনৈতিক। অর্থাৎ আজকে আমরা নেপোলিয়নের মহাদেশীয় অবরোধ নীতি এই বিষয়টা আলোচনা করব। মহাদেশীয় অবরোধ বলতে কি বোঝো, মহাদেশীয় অবরোধ নীতি আলোচনা করো, বা এই মহাদেশীয় অবরোধ প্রথা বা নীতি নেপোলিয়নের পতনকে কতটা ত্বরান্বিত করেছিল, এইগুলোই হচ্ছে এই মহাদেশীয় অবরোধ প্রথা সম্পর্কে এখনো পর্যন্ত হওয়া বিভিন্ন ধরনের প্রশ্নাবলী। সুতরাং আমরা বিস্তারিতভাবে যদি দেখি তাহলে প্রশ্নগুলোকে ধরে ধরেই আলোচনাগুলো এগিয়ে নিয়ে যাব। যেমন মহাদেশীয় অবরোধ প্রথা বলতে কি বুঝি, মহাদেশীয় অবরোধ প্রথার বিভিন্ন দিকগুলি কি কি, এবং সবশেষে নেপোলিয়নের পতনের জন্য এই মহাদেশীয় অবরোধ কতটা দায়ী, সেই বিষয়গুলো আমরা আলোচনায় দেখব। এর আগে আমরা বলছিলাম যে নেপোলিয়ন কিন্তু নিজের দক্ষতায়, সামরিক দক্ষতায়, নিজের সমরকুশলী চিন্তাভাবনায় ইউরোপের বিভিন্ন দেশকে পরাজিত করতে সক্ষম হয়েছিল। কিন্তু এটাও আমরা আলোচনায় দেখেছি যে ইউরোপের বিভিন্ন দেশ যেমন অস্ট্রিয়া, ইউরোপের আরও ইতালি বা বিভিন্ন দেশে নেপোলিয়ন তার প্রভাব বিস্তার করতে সক্ষম হলেও ইউরোপের একটি দেশ যার নাম ইংল্যান্ড, সেই ইংল্যান্ডকে কিন্তু তিনি কিছুতেই তার করায়ত্ত করতে পারেননি। তাই ইংল্যান্ডকে সামরিক দিক থেকে পরাজিত করতে না পারার কারণে তিনি একটু ভিন্ন পথে নেপোলিয়ন ইংল্যান্ডকে পরাজিত করতে সচেষ্ট হয়েছিলেন। 1798 খ্রিস্টাব্দে নেপোলিয়ন ইংল্যান্ডের নীলনদের যুদ্ধে, 1805 খ্রিস্টাব্দে ট্রাফালগারের যুদ্ধে ইংল্যান্ডের কাছে নেপোলিয়ন পরাজিত হয়েছেন। তাই সামরিক দিক থেকে নেপোলিয়ন যে ইংল্যান্ডকে পর্যুদস্ত করতে পারবেন না, এটা এক প্রকার নিশ্চিত হয়ে গেছিল। শক্তিশালী নেপোলিয়নের পক্ষে কিন্তু এটা মেনে নেওয়াটা খুব দুরূহ বিষয় ছিল, কারণ ইউরোপের বড় বড় দেশগুলোকে পরাজিত করতে পারলেও ইংল্যান্ডকে কিন্তু তিনি কিছুতেই যুদ্ধে পরাজিত করতে পারছিলেন না। ইংল্যান্ডকে বলা হয়ে থাকে সমুদ্রের রানী। এখন একটা বিষয় খুব স্বাভাবিক যে নেপোলিয়নের এই চিন্তা ভাবনাটাকে কিভাবে তিনি রূপায়িত করবেন, বা অন্যভাবে বলা যেতে পারে যে ইংল্যান্ডের এই শক্তির উৎসটা কোথায়। নেপোলিয়ন ঠিক সঠিকভাবেই বিচার বিশ্লেষণ করে বুঝতে পেরেছিলেন যে ইংল্যান্ডের এই শক্তির মূল উৎস হচ্ছে তার অর্থনীতি, আর অর্থনীতিটা গড়ে উঠেছে তার শিল্পকে কেন্দ্র করে। শিল্প এবং ব্যবসা বাণিজ্য ইংল্যান্ডের মূল চালিকা শক্তি। তার সামরিক শক্তি বৃদ্ধির
মূল চালিকা শক্তি। এই অর্থনৈতিক শ্রীবৃদ্ধি নেপোলিয়ন যদি আটকাতে পারেন, নেপোলিয়ন ভেবেছিলেন এটা, যে তিনি যদি এটা আটকাতে পারেন তাহলে ইংল্যান্ড বাধ্য হবে ফ্রান্সের কাছে বা নেপোলিয়নের কাছে বর্ষতা স্বীকার করতে বা চুক্তি স্থাপন করতে বা সন্ধি তৈরি করতে। এখন নেপোলিয়ন এই ইংল্যান্ডকে, যেহেতু ইংল্যান্ডের ব্যবসা জোড়া বাণিজ্য, বিশ্ব জোড়া বাণিজ্য, তার ব্যবসা বাণিজ্য পৃথিবীর সমস্ত দেশে রয়েছে, শিল্পে তারা উন্নত এবং ব্যবসাটাই এদের মূল দিক, বিভিন্ন দেশে গিয়ে তারা ব্যবসা বাণিজ্য করে থাকে। তাই ইংল্যান্ডকে তিনি বলতেন এ নেশন অফ শপকিপার, অর্থাৎ এ নেশন অফ শপকিপার, তার মানে দোকানদারের জাত, অর্থাৎ ইংল্যান্ডকে তিনি বলতেন দোকানদারের জাত। এ মতো ইংল্যান্ডকে পরাজিত করার জন্য তিনি পরিকল্পনা করেছিলেন, অর্থাৎ ইংল্যান্ডকে হাতে না মেরে ভাতে মারার উদ্দেশ্যে তিনি মহাদেশীয় অবরোধ প্রথা নামক একটি বিষয় চালু করেছিলেন। বিষয়টা ছিল কিছুই নয় যে ইংল্যান্ডের কোনো জাহাজ ইউরোপের কোনো দেশে মহাদেশে প্রবেশ করতে পারবে না, বা ইউরোপের কোনো দেশ ইংল্যান্ড থেকে মাল আমদানি করতে পারবে না। এটাই ছিল মহাদেশীয় অবরোধ প্রথা। যেহেতু মহাদেশ অর্থাৎ কন্টিনেন্ট এই বিষয়টা সামুদ্রিক অবরোধের আওতায় এসেছিল বা তিনি নিয়ে এসেছিলেন, তাই এটাকে বলা হয়ে থাকে কন্টিনেন্টাল সিস্টেম বা মহাদেশীয় অবরোধ প্রথা। এক্ষেত্রে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন উঠে আসে। প্রশ্নটা কি না, প্রশ্নটা হচ্ছে তিনি কি এই মহাদেশীয় অবরোধ প্রথার উদ্ভাবক ছিলেন নাকি অন্য কেউ? তার সঙ্গে আরো একটা প্রশ্ন উঠে আসে, তা হলো যে এই মহাদেশীয় অবরোধ প্রথা বা অর্থনৈতিক অবরোধ নীতি গ্রহণের উদ্দেশ্যটা কি ছিল। আমরা প্রথমেই আলোচনা করছি যে এই মহাদেশীয় অবরোধ প্রথার মূল উদ্ভাবককে, তিনি তো ইমপ্লিকেশন করছেন। সেক্ষেত্রে ঐতিহাসিকদের বিভিন্ন আলোচনা থেকে, যেমন জর্জ রুডে, ঐতিহাসিক আলফ্রেড কোবান, এরা বলছেন যে মহাদেশীয় অবরোধ প্রথা বা এই ধরনের অর্থনৈতিক অবরোধ নীতি কিন্তু নতুন কোনো বিষয় নয়। আমদানি কম রপ্তানি বেশি এই নীতি মার্কেন্টাইল ইকোনমিক সিস্টেমেরই একটা অংশ। অর্থাৎ বিভিন্ন দেশ রপ্তানি বেশি করবে, আমদানি কম করবে, তাহলে তার অর্থনৈতিক শ্রীবৃদ্ধি হবে। মন্টজেলার্ড, ফরাসি সেনাপতি মন্টজেলার্ড, তিনি কিন্তু এই অর্থনৈতিক অবরোধের প্রস্তাব বা মহাদেশীয় অবরোধ নীতির প্রাথমিক খসড়া তৈরি করে নেপোলিয়নকে দিয়েছিলেন। সেই অর্থে বা এক অর্থে এই মহাদেশীয় অবরোধ প্রথা প্রবর্তনের পশ্চাতে মন্টজেলার্ডের নাম কিন্তু সকলেই স্বীকার করে নিয়েছেন। অর্থাৎ মন্টজেলার্ড কর্তৃক লিখিত বা গৃহীত যে প্রাথমিক খসড়া অর্থনৈতিক অবরোধ নীতির, নেপোলিয়ন তাকে মান্যতা দিয়েছিলেন। নেপোলিয়ন সেটাকে কার্যকরী করার উদ্দেশ্যে এই মহাদেশীয় অবরোধ নীতি গ্রহণ করেছিলেন। সেক্ষেত্রে নেপোলিয়ন পুরোপুরিভাবে এই মহাদেশীয় অবরোধ নীতি কিন্তু তৈরি করছেন না। মন্টজেলার্ড এই নীতির প্রাথমিক খসড়াটি তৈরি করেছিলেন এবং তার পরামর্শক্রমেই নেপোলিয়ন বিষয়টিকে কার্যকরী করতে উদ্যোগী হয়েছিলেন।
তাহলে প্রথম প্রশ্নের একটা উত্তর আমরা কিন্তু পেলাম। এবার আমাদের পরের প্রশ্ন, যে এই মহাদেশীয় অবরোধ প্রথার উদ্দেশ্যটা কি ছিল? ঐতিহাসিক কোবান মূলত দুটি উদ্দেশ্যের কথা বলেছেন। একটি উদ্দেশ্য হচ্ছে ইংল্যান্ডের শক্তির মূল উৎস হচ্ছে তার বিশ্বজোড়া ব্যবসা বাণিজ্য, শিল্প উন্নতি, এই সমস্ত বিষয়। এই শিল্প উন্নতি, বিশ্বজোড়া ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক দিক থেকে ইংল্যান্ডকে খুব শক্তিশালী করেছিল। আর সমৃদ্ধশালী ইংল্যান্ড এই অর্থনীতির উপর ভিত্তি করেই তার নৌবাহিনী, সামরিক বাহিনীকে আরও সুউচ্চতায় পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিল। তাই নেপোলিয়নের পক্ষে ইংল্যান্ডকে পরাজিত করা সম্ভবপর হচ্ছিল না। তাই ফ্রান্স বা নেপোলিয়ন চেয়েছিল ইংল্যান্ডের ব্যবসা বাণিজ্যকে আঘাতপ্রাপ্ত করে তার ব্যবসা বাণিজ্যের পথটাকে আটকে দিয়ে অন্য দেশে মাল রপ্তানি বন্ধ করে দিলে অর্থনৈতিক সিদ্ধারাটি বা ভিত্তিটাকেই ভেঙে দিতে চেয়েছিল, যেটা ছিল ইংল্যান্ডের শক্তির মূল উৎস। কোনো দেশ যদি আমদানি না করে বা ইংল্যান্ড যদি কোনো দেশকে মাল পাঠাতে না পারে, তাহলে তার ব্যবসা বাণিজ্য মার খাবে, শিল্প ধ্বংসপ্রাপ্ত হবে। আভ্যন্তরীণ ক্ষেত্রে ইংল্যান্ডকে সমস্যায় জর্জরিত হতে হবে, বেকার সমস্যা বৃদ্ধি পাবে, ফলে ইংল্যান্ডের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। এটা ছিল তার একটা উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে এই যে ইংল্যান্ড যখন মাল রপ্তানি করা বন্ধ করবে বা তার ব্যবসা বাণিজ্য অনেকটা কম হবে, ঠিক এই মার্কেটটা দখল করবে ফ্রান্স। এর ফলে ফ্রান্সের শিল্পোন্নতি হবে। ফ্রান্সের আভ্যন্তরীণ ক্ষেত্রে নতুন নতুন শিল্প গড়ে তোলার জন্য তিনি শিল্পপতিদেরকে উদ্যোগী হতে বলেছেন, কারিগরি বিদ্যালয় স্থাপন করেছেন। উদ্ভাবনী শক্তির প্রযুক্তিবিদ্যায় কিছু নতুন উদ্ভাবনী শক্তির বিকাশ ঘটাতে পারলে